গত 7 দিনের মধ্যে স্টক মার্কেট তার লাস্ট সুইং থেকে প্রায় 3% কারেক্ট করে গেছে। আর যখনই মার্কেট কারেক্ট করে আমাদের মাথাতে একটা জিনিসই ঘোরাফেরা করে যে ইউএস ইরানের যুদ্ধ। তো এই জিনিসটার জন্যই আমি লাস্ট যে উইকলি ভিডিও বানিয়েছিলাম সেখানেও যখন বড় একটা রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছিল মার্কেট, যখন সবাই বলছিল যে মার্কেটের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা ফল করতে পারে, তখন আমি আপনাদেরকে বুলিশ সিগন্যাল দিয়েছিলাম যে মার্কেটের মধ্যে বুল রান আসতে পারে বা নেক্সট সময়ে বা নেক্সট এক সপ্তাহ আমরা মার্কেটের মধ্যে একটু র্যালি দেখতে পারি, মার্কেটের মধ্যে আপট্রেন্ড দেখতে পারি। আর সেটা হলেও ঠিক তাই। আমি সেই ভিডিওতে ডিসকাস করেছিলাম যে মার্কেটের ফল হওয়ার পিছনে মাত্র দুটো রিজনকে দেখলেই হয়ে যাবে। ঠিক একই জিনিস কি আমি এই সপ্তাহের ভিডিওতে বলবো? আগের উইকলি ভিডিওর পর থেকে আপনারা যেমন ফুটফুল রেজাল্ট পেয়েছিলেন, যেরকম মার্কেটের মধ্যে এক্সপেক্ট করেছিলাম আমরা, এক্স্যাক্টলি সেরকমই মার্কেট পারফর্ম করেছে। এক্স্যাক্টলি আপনি যদি মিড ক্যাপ স্মল ক্যাপ মার্কেট ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট করে থাকছেন তখন অলরেডি অনেকেই আছেন যারা প্রফিট অলরেডি বুক করে নিয়েছেন বা অনেকেই প্রফিটে এখনো পর্যন্ত রয়েছেন এত মার্কেট ফলের মধ্যে। কিন্তু এই গত 7 দিনের মধ্যে কি এমন হলো যে মার্কেট প্রায় তার রিসেন্টলি সুইং থেকে যদি ধরেন নিচে পড়ে গেল? কি এমন জিনিস? তাহলে আবার সবার মাথার মধ্যে একটা জিনিসই আসছে যে ইউএস ইরান জানছেনই যে মিসাইল অ্যাটাক করছে, যুদ্ধ হচ্ছে, অয়েল ট্যাঙ্কার, এটা ওটা সেটা। কিন্তু আমি এই সপ্তাহতেও একটা কথাই বলবো যে এই সপ্তাহতেও সেই দুটো রিজনই আছে যেটা আগের সপ্তাহের ভিডিওতে ছিল না। তাহলে কি এই সপ্তাহতেও আমি মার্কেটের মধ্যে বুলিশ রয়েছি? দেখুন, আমি সবসময় আপনাদেরকে চিৎকার করে বলি যে সবাই কি বললো না বললো সেটা শুনে লাভ নেই। আপনি সিম্পল দুটো জিনিস দেখুন মার্কেটের মধ্যে, ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে যদি ইনভেস্ট করতে চান। একটা হচ্ছে যে ক্রুড অয়েলের প্রাইস যেন না বাড়ে। মানে কত? যেন 85, 86, 87 এরকম পার না করে যায়, $90 উপরে না চলে যায়, এটা দেখতে হবে আপনাকে। নেক্সট হচ্ছে যে রুপিস যেন উইক না হয়ে যায়, মানে ডলারের এগেনস্টে যেন রুপি উইক না হয়। তো এই দুটো জিনিসই কিন্তু আমরা এইবারকার মার্কেটে হতে দেখতে পাচ্ছি, যেটা আগের বার ছিল না। তার জন্য আপনাকে বলেছিলাম যে ক্যান্ডেলস্টিক ভুলে যান, মার্কেটের মধ্যে ট্র্যাপ করছে, মার্কেটের মধ্যে র্যালি আসবে, আগামী সপ্তাহে আমি বুলিশ সিগন্যাল পাচ্ছি। কিন্তু এই সপ্তাহতে বেশ কিছু মেন কি ট্রিগার্স চেঞ্জ হচ্ছে মার্কেটের মধ্যে, স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি, যেটা আপনার সাথে ডিসকাস করতে যাইবো। তো চলুন আজকের ভিডিওতে আমরা মেনলি 3টে পার্টে ডিসকাস করব। নাম্বার 1 পার্টে থাকবে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস, যেখানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাকে বলবো যে আমরা যেটা মার্কেটের মধ্যে এক্সপেক্ট করছি বা যে জিনিস আমি অ্যানালাইজ করছি সেটা কি রয়েছে, মার্কেটের মধ্যে সাপোর্ট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, বা আগামী দিনে মার্কেট কি র্যালি দিতে পারে নাকি এখান থেকে আরো ফল করতে পারে, র্যালির এক্সপেকটেশন কি রয়েছে কি না সেটা আমরা বুঝবো। কারণ আমাকে ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে গেলে এই জিনিসগুলো বোঝা অনেক বেশি ক্রুশিয়াল। আর তার সাথেও টেকনিক্যাল অ্যানালাইসিসের সাপোর্টিভ হিসাবে আমি ফান্ডামেন্টাল ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি কি নিউজ রয়েছে, কি ইভেন্টস রয়েছে যেটা এই টেকনিক্যালকে সাপোর্ট করছে কিনা। দেখুন, সবাই তো আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে বলে দেবে, কিন্তু টেকনিক্যালের পিছনে একটা ফান্ডামেন্টাল রিজনও তো থাকতে হবে। হয়তো আমার মনে হচ্ছে টেকনিক্যাল দেখে যে মার্কেট পড়তে পারে, কিন্তু ফান্ডামেন্টাল রিজন এমন কিছু আছে যে মার্কেটকে পড়াতে সাপোর্ট করছে না, যেটা আমি আগের সপ্তাহে ভিডিওতে ডিসকাস করে বলেছিলাম। কত মানুষ এই ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করেছেন, কত মানুষ দেখেছেন, আমি ভিডিওর নিচে কমেন্ট দেখুন, প্রচুর মানুষ এই ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা আজ অব্দি ফ্রুটফুল রেজাল্ট পেয়েছে। ঠিক এই সপ্তাহতেও আমরা এক্স্যাক্টলি সেম প্যাটার্নে ভিডিও ডিসকাস করবো এবং ভিডিও থার্ড পার্টে থাকবে যে যদি আমাদের মার্কেটের সেন্টিমেন্ট পজিটিভ লাগে বা আগামী সপ্তাহের জন্য বুলিশ লাগে বা কোনো সেক্টর রিলেটেড আমার বুলিশ লাগে বা কোনো স্টক রিলেটেড বুলিশ লাগে, সেটাও আপনার সাথে ডিসকাস করবো যে কোথায় অপরচুনিটি রয়েছে। তো চলুন একদমই সময় না নিয়ে আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস প্রথমে একবার দেখে নিই। দেখুন, আগের উইকলি ভিডিওতে আমরা যেখানে মার্কেট ডিসকাস করেছিলাম, দেখুন এত বড় একটা রেড ক্যান্ডেল বানিয়েছিল। তারপরে মার্কেটের মধ্যে আমরা বলেছিলাম কিন্তু র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি বা মার্কেট একটু ঝিমবে। কিন্তু আপনি মিড ক্যাপ স্মল ক্যাপ লেভেলে যদি গিয়ে দেখেন, তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপে আমরা মার্কেটের মধ্যে একটু র্যালির এক্সপেকটেশন করেছিলাম, যেটা কিন্তু আগের সপ্তাহে দেখুন এখানের মধ্যে মার্কেট এখানের মধ্যে আমাদেরকে বেশ কিছুটা পজিটিভ সাইন দিয়েছিল। স্টক স্পেসিফিক বেশ কিছু অ্যাকশন আমরা পেয়েছিলাম এখানে, স্মল ক্যাপের মধ্যে দেখুন বেশ কিছু স্টক স্পেসিফিক অ্যাকশন আমরা পেয়েছিলাম মার্কেটের মধ্যে। কিন্তু এই সপ্তাহে মার্কেটের মধ্যে কি হলো? এই সপ্তাহে দেখুন মার্কেট দেখুন বেশ কিছুটা হায়ার হাই প্যাটার্ন বানাচ্ছিল মার্কেট, মানে বেশ হায়ার প্যাটার্নের দিকে যাচ্ছিল। এই হাইকে ব্রেক করে দিয়েছিল এখানে। তো হাইকে ব্রেক করে দেওয়ার পরে আবার কি হলো যে এই জায়গাটায় মার্কেট আবার ফল হয়ে গেল। কি এমন রিজন ছিল ফল হওয়ার পিছনে? দেখুন, আপনি যদি নিউজ দেখেন তাহলে দেখবেন যে না ইউএস ইরান যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প, এটা ওটা সেটা চলছে, কিন্তু মেনলি যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপিসের ইন্ডেক্স। দেখুন রুপিসের ইন্ডেক্স এটা বাড়ছে, রুপিস বাড়ছে মানে ভালো নয়, মানে এখানে $1 ইকুয়াল টু 96 রুপিসে চলে গেছে। খুব ভয় হচ্ছে সবার যে 97ও হয়তো ক্রস করে দিতে পারে আগামী দিনে, যেটা কিন্তু নেগেটিভ সাইন। যত এখানে আমরা চার্টে ফল দেখতে পাবো তত রুপি স্ট্রং হবে, ঠিক আছে? তো এটা ফল হয়েছিল 94 এর কাছাকাছি। তখন আমরা মার্কেটের মধ্যে বুলিশ ছিলাম এবং মার্কেটের মধ্যে আমরা র্যালিও দেখেছি, মার্কেটের মধ্যে আমরা পজিটিভ সাইনও দেখেছি। যখন অ্যাকচুয়ালি রুপিস এবার ফল করেছিল মার্কেটের মধ্যে এরকম র্যালিও দিয়েছিল, সেটা আমরা ডিসকাসও করেছিলাম, আপনাদেরকে তার রেজাল্ট আপনারা পেয়েছেন অনেকে। কিন্তু মার্কেট আবারও তার টপকে অ্যাপ্রোচ করছে, আবারও এখান থেকে সাপোর্ট নিয়ে দেখুন আবারও ইন্ডিয়ান রুপিস উইক হয়ে যাচ্ছে, ডলার স্ট্রং হয়ে যাচ্ছে। এটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট।
নেক্সট হচ্ছে আপনি যদি দেখেন, নেক্সট যদি ক্রুড অয়েলের প্রাইস দেখেন, দেখুন ক্রুড অয়েলের প্রাইস এই যে লেভেলটা ছিল, এই লেভেলে আমরা ডিসকাস করেছিলাম যে এই লেভেলের কাছে ক্রুড অয়েল এখান থেকে বাড়তে লেগেছিল প্রায় ফেব্রুয়ারির দিক করে, বাড়তে বাড়তে কোথায় চলে গেছিল, $118 কাছাকাছি চলে গেছিল। ঠিক সেম লেভেলে এসে ক্রুড অয়েল আবারও, আমরা যদি এখানে একটা সাপোর্ট লেভেল টেনে দিই, তাহলে দেখবেন ক্রুড অয়েল আবার ঠিক সেম লেভেলে এসে এখানে সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নেওয়ার বাড়ছে। যদিও এর উপর একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে, তো রেজিস্ট্যান্স নিতে পারে ক্রুড অয়েল খুব তাড়াতাড়ি। ক্রুড অয়েল যদি রেজিস্ট্যান্স নাই, আবার মজা জিনিস, আবার মার্কেটের মধ্যে আবার র্যালি আসতে পারে। নেক্সট হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েল। ব্রেন্ট ক্রুড অয়েল এক্স্যাক্টলি সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, যেটা আমরা এক্সপেক্ট করেছি। সাপোর্ট থেকে আমরা ক্রুড অয়েল উপরে যাবে, সেটা যে কোনো রিজনের জন্য হতে পারে। দেখুন অয়েলও তার টেকনিক্যাল স্ট্রাকচার চার্ট ফলো করে, এবার সেটা যে কোনো রিজনের জন্য হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে পারে, ইরান কিছু বলতে পারে, চায়না কিছু বলতে পারে, ইন্ডিয়া কিছু বলতে পারে, আপনার সৌদি আরবের কিছু হতে পারে। তো যে কোনো কারণের জন্য হোক, টেকনিক্যাল চার্টও কিন্তু আপনাকে এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্স সাইন্স দিচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েল। আর আপনি যদি এই মুহূর্তে ইউএস মার্কেট দেখেন, দেখবেন ইউএস মার্কেট এখন তার টপ থেকে একটু পড়ে আছে, বিরাট লেগ কারেক্ট হয়েছে তা নয়, কিন্তু একটা কারেকশন মোডের মধ্যেই মোটামুটি চলছে। ন্যাসডাক যদি দেখেন, ন্যাসডাক ভালো ডিপ কারেকশনে রয়েছে, কারণ ন্যাসডাকের মধ্যে ভ্যালুয়েশন, যেটা বলেছিলাম আপনাদেরকে, ভ্যালুয়েশন সেন্টিমেন্টের ইস্যু রয়েছে। আর কসপি যদি দেখেন, তাহলে কসপি তো জানেনই হাই ভ্যালু হয়ে যাওয়ার জন্য বিশাল লেভেলে ফল করেছে। আর আপনি যদি জাপান ইন্ডেক্স দেখেন, তাহলে জাপান ইন্ডেক্সের মধ্যেও আপনি দেখতে পাবেন বিশাল লেভেলের ফল আপনি দেখতে পাবেন জাপানের মধ্যে। এদিকে আবার সোনার উপর দাম মোটামুটি অ্যাভারেজে ট্রেন্ড করছে, আমি যদি এক্সপেকটেশন রাখছি যে আরও একটু ফল করতে পারে। আর সিলভারের মধ্যে হচ্ছে একই গল্প, আরও একটু ফল হওয়ার এক্সপেকটেশন আমি রাখছি। এবার ব্যাপার হচ্ছে ওভারঅল যদি আমরা মার্কেট দেখি, তাহলে মার্কেটের মিড ক্যাপ স্মল ক্যাপের এখন কি স্টোরি বলছে দেখুন। দেখুন মিড ক্যাপ স্মল ক্যাপের একটা মজার জিনিস দেখুন। মিড ক্যাপের মধ্যে এখানে এটা স্মল ক্যাপের 250 ডেলি চার্ট আমি ওপেন করে নিয়েছি। মজার জিনিস দেখুন, ডেলি চার্টের মধ্যে কি রকম পারফর্ম করছে দেখুন। বাড়লো, হায়ার হাই প্যাটার্ন বানাতে বানাতে উপরে গেল। এখানে দেখুন এর যেই হাইটা ছিল, সেই হাইয়ের উপরে গিয়ে প্রপার রিট্রেসমেন্ট কিন্তু এখানে দেখালো আমাদেরকে, শো করলো এখানে রিট্রেসমেন্ট। এখানে প্রপার রিট্রেসমেন্টটা দেখুন, একটা প্রপার, আপনাকে যদি জুম করে দেখায়, গ্রিন ক্যান্ডেল। এবং এই গ্রিন ক্যান্ডেলটা কি, এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকে পার করে উপরে গেছে, প্রপার রিট্রেস করেছে। মানে স্মল ক্যাপ এখন কিন্তু প্রপার সাপোর্ট লেভেলে রয়েছে 250 ইন্ডেক্স। আর আপনি যদি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সও দেখেন, সেটাও কিন্তু প্রপার সাপোর্ট। দেখুন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটার উপর ক্রস করে গেছিল, বেড়েছে, আবার কিন্তু এখানে সাপোর্ট নিতে আমরা দেখতে পাচ্ছি। তো স্মল ক্যাপও সাপোর্ট লেভেলের মধ্যে রয়েছে। আপনি যদি মিড ক্যাপ দেখেন, মিড ক্যাপ তো একদম টপেই রয়েছে আর কি। তো মিড ক্যাপও দেখুন এখন 50 এর কাছাকাছি সাপোর্টে রয়েছে। সাপোর্টে যখন থাকে মার্কেট, তখন কিন্তু সেন্টিমেন্ট খুব যে নেগেটিভ বলা যায় তাও কিন্তু নয়, খুব যে বুলিশ বলা যায় তাও কিন্তু নয়, কিন্তু ঝিমিয়ে যাওয়ার পসিবিলিটি খুব হাই। মানে এই টাইমটা এমন একটা টাইম যখন স্টক স্পেসিফিক অ্যাকশনের আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর যারা এই মুহূর্তে সুইং ট্রেডিং করতে চান, সুইং ট্রেডিং এর ভিডিও অলরেডি বানিয়েছি, স্ট্র্যাটেজি ডিসকাস করেছি, সেই ভিডিওটা অবশ্যই একবার চেক আউট করুন। আর যারা এখনো অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, নতুন করে এই সুইং ট্রেডিং এর অপরচুনিটি নিতে যান, ইনভেস্টমেন্টের অপরচুনিটি নিতে যান, বা এখন যে মার্কেট রয়েছে এই টাইমে ট্রেডারদের জন্য দারুণ মার্কেট। তো ট্রেডিংও যদি করতে চান, তাহলে আলটিমেটলি আপনার প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে আপনি জেরোধার লিঙ্ক পেয়ে যাবেন, একদম ফ্রিতে, উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি আর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ইভেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি কি বেনিফিট পাবেন, আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, আপনি ভোলা বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন, আপনার প্রবলেম ডাইরেক্টলি আমরা জেরোধা টিমের সাথে কথা বলবো এবং সলভ করে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এখনই যান ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক থেকে জেরোধায় অ্যাকাউন্ট ওপেন করতে একদম ভুলবেন না। আমি নিজে পার্সোনালি ইউজ করি, আপনাকেও রেকমেন্ড করি। তো চলুন, মিড ক্যাপ কিন্তু তার আলটিমেটলি সাপোর্ট লেভেলে রয়েছে। আর আপনি যদি মাইক্রো ক্যাপ দেখেন, যেটা কিন্তু আমার ফেভারিট, মানে বেশ কিছু সপ্তাহ ধরে আমার ফেভারিটই চলছিল মাইক্রো ক্যাপ ইন্ডেক্স। তো মাইক্রো ক্যাপ ইন্ডেক্সও দেখুন, এই যে লেভেলটা ছিল, এই যে লাল কালারের দাগটা টেনেছে, এটার দিকে লক্ষ্য করুন। এই লাল কালারের দাগের উপরে গেল, এখানে কিন্তু প্রপার 50 EMA তে সাপোর্ট নিচ্ছে এবং রিট্রেস করছে, যেটা কিন্তু গুড সাইন মার্কেটের জন্য। খুব যে নেগেটিভ তাও নয়, কিন্তু বিশাল যে পজিটিভ তাও কিন্তু নয়। তো ওভারঅল যদি আপনি মার্কেট সেন্টিমেন্ট আমাকে যদি বলেন, তাহলে আলটিমেটলি আমি বলবো যে নিফটি লেভেলে নিফটি বেশ কিছুটা ফল করছে। নিফটি 200 EMA এর নিচেই আছে, নিফটি উইক রয়েছে, মানে লার্জ ক্যাপ ওয়াইজ উইক রয়েছে। কিন্তু আপনি যদি বাকি ইন্ডেক্স দেখেন, স্মল ক্যাপ, মিড ক্যাপ, মাইক্রো ক্যাপ, সেই সব ইন্ডেক্স এখনো অবধি আমাদেরকে অপরচুনিটি জায়গা দিচ্ছে, বা ট্রেডিং পারপাসের জন্য বা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য এখন আপনি সুইং ট্রেডিং এখানে করা যেতে পারে। তবে খুব সাবধান, এই উইকটা একটু সাবধানের টাইম। এবার আমি এই উইকটা একটু সাবধানের টাইম কেন বলছি, কেন সাবধান হওয়ার কথা বলছি, যারা এক্সপিরিয়েন্স তারাই করবেন, কেন এটা বলছি। এবার চলুন আমরা মার্কেটে ফান্ডামেন্টাল একবার ডিসকাস করি, যে ফান্ডামেন্টাল রিজন এই মুহূর্তে কি কি রয়েছে সেটা ডিসকাস করা যাক। প্রথম কথা, মার্কেট যে ফল করছে এর পিছনে দুটো মেন রিজন তো আছেই, কিন্তু এটাই কি একমাত্র রিজন যেটার জন্য ইন্ডিয়ান মার্কেট ফলই করছে? তাছাড়াও আরো একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে আর্নিংস। এখন আপনি জানেন যে জুন কোয়ার্টারে আর্নিংস পাবলিশ হচ্ছে, মানে Q1 2027 এর আর্নিংস পাবলিশ হচ্ছে। আর্নিংস যদি স্ট্রং না করে, তাহলে মার্কেটের সেন্টিমেন্ট এমনিতে উইক হয়ে যাবে, কারণ মার্কেটকে ফুয়েল দেয় তার আর্নিংস। যত এটা ওটা সেটা খবর থাকুক না কেন, মার্কেটকে আর্নিংসই ফুয়েল দেয়। এবার দেখুন, আমরা যদি দেখি
যে গত 5 সিজন ধরে যে মার্কেট ফল করেছে সেটা শুধুমাত্র ক্রুড অয়েলের কারণে নয়, ইউএস ইরানের কারণেও নয়, এর পিছনে আরো বেশ কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে ইন্ডেক্স হেভি প্রাইভেট ব্যাংকসের আর্নিংস ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ক্রুড অয়েলের মিডল ইস্টের সাপ্লাই, আর গ্লোবাল বন্ড ইল্ড ট্যারিফ। তো এইগুলো কারণ রয়েছে। আর মেনলি দেখুন, আমরা যদি একবার ডে বাই ডে দেখে নিই যে কি কি কারণের জন্য মার্কেট ফল করেছে। দেখুন 20 তারিখে মার্কেট ফল করেছিল 0.39%। এইচডিএফসি ব্যাংক, কোটাক এদের রেজাল্ট এসেছিল, নেট ইন্টারেস্ট মার্জিন ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। 21 জুলাই আপনি পাবেন 0.21% নেগেটিভ। সেদিনও এইচডিএফসি ফলো থ্রু সেলিং এসেছে। সঙ্গে গভর্নমেন্টসের আনসার্টেনটি, ক্রুড অয়েল $90 উপর চলে গেছিল, এটা হয়েছে। 22 তারিখে আপনি দেখবেন ব্রেন্ট ক্রুড অয়েল $95 হয়ে গেছিল, তার একটা রিস্ক। 23 তারিখে আপনি দেখবেন যে ক্রুড অয়েল আবারও $98 হয়ে গেছে, 0.53% নেগেটিভ। 24 জুলাই যেটা লাস্ট ট্রেডিং সেশন, সেই দিন দেখবেন 0.43% নেগেটিভ, মানে লাস্টের 5 দিন কন্টিনিউয়াসলি মার্কেট নেগেটিভে ক্লোজ দিয়েছে। এবং ক্রুড অয়েল ব্রিফলি অ্যাবাউট $100 কাছাকাছি চলে গেছিল। এফআইডিআই সেলিংও কন্টিনিউয়াসলি হয়েছে। এবার আপনি যদি এফআইডিআই সেলিং এর কথা বলেন, একটা মজার বিষয় হলো এফআই মিডিলে, মানে আগের সপ্তাহে যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন এফআই বাই করতে শুরু করেছিল, যার জন্য আমরা পজিটিভ সিগন্যাল দিয়েছিলাম। সবাই ফ্রুটফুল রেজাল্টও পেয়েছেন, প্রফিটে অনেকে বুক করেছেন। কিন্তু আপনি যদি লাস্ট আবার কয়েকদিন ধরে দেখেন, আবার কিন্তু এফআই সেলিং বাড়তে লাগলো। দেখুন 20 তারিখ থেকে যদি দেখি, 20 তারিখে 1000 কোটি টাকা সেল করেছে, 21 তারিখে একমাত্র বাই করেছে এফআই, বাকি তো এটা এই দিকটা ডিআই রয়েছে। তো 21 তারিখে যে বাই করেছে, 22 তারিখে গিয়ে দেখুন আবার সেল করেছে, 23 তারিখে আবার সেল করেছে, 24 তারিখে আবার 3800 কোটি টাকা সেল করেছে। অবভিয়াসলি ডিআই খুব বড় বড় বাইং করেওছে, কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন লাস্ট এক সপ্তাহে সেলিং 7000 কোটি টাকার, লাস্ট 2 সপ্তাহে সেলিং 16000 কোটি টাকার, লাস্ট 30 দিনেও সেলিং 17000 কোটি টাকার। কন্টিনিউয়াসলি এফআই এরা সেল করছে। এবার এফআই যত সেল করবে তত বেশি আমরা রুপিজের মধ্যে প্রেসার ক্রিয়েট হতে দেখতে পারি, যার জন্য রুপিজও কন্টিনিউয়াসলি ফল হতে আমরা দেখতে পাচ্ছি। এটাও একটা ইনডাইরেক্ট রিজন আপনি বলতে পারেন। এবার দেখুন আরো বড় লোকাল রিজন কি রয়েছে, প্রাইভেট ব্যাংকসের আর্নিং শক, সেটা তো আপনাকে বললামই। বিভিন্ন ব্যাংকসের আর্নিং কন্টিনিউয়াসলি ফল হয়েছে, এইচডিএফসি তো রয়েছে, অ্যাক্সিস ব্যাংকেরও 7.6% অ্যাক্সিস ব্যাংকও পড়েছে। হিডেন ইস্যু যেটা রয়েছে যে ক্রেডিট গ্রোথ হচ্ছে কিন্তু আর্নিংস ইকুইলিটি ইমপ্রুভ করছে না, মানে ব্যাংকস প্রায় 15 থেকে 20% লোন গ্রোথ করেছে, কিন্তু ডিপোজিট কমিশন এখনো পর্যন্ত ইনক্রিমেন্টাল লেন্ডিং অর এক্সপেকটেশন স্প্রেড পাচ্ছে না। মানে ব্যালেন্স শিট বাড়ছে কিন্তু প্রতি 100 টাকা 100 লোনের প্রফিটেবিলিটি কমছে, মানে লোনে দিয়ে যাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে। আবার এইচডিএফসি ব্যাংকের আমরা গভর্নেন্স ইস্যু একটা রয়েছে, গভর্নেন্স ইস্যু কি রয়েছে, যে এইচডিএফসি ব্যাংকের যে সিইও ছিল উনি রিঅ্যাপয়েন্ট হয়েছেন, রিঅ্যাপয়েন্ট রেকমেন্ডেশন ছিল সেটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কাছে, কিন্তু সেটা এখন অব্দি রিভিউ ডিলেতে রয়েছে, প্রিভিয়াস চেয়ারম্যানের রেজিগনেশন রয়েছে। মানে আলটিমেটলি লটাপটি চলছে, বুঝতে পারলেন তো কোম্পানির মধ্যে, মানে এখন অব্দি আনসার্টেনটি তৈরি হচ্ছে। এবার বারবার আনসার্টেনটি তৈরি হলে উইক মার্জিন যদি হয় তাহলে তো আর্নিংসের রিস্ক তো থাকবেই। আর ম্যানেজমেন্টে যদি আনসার্টেনটি থাকে তাহলে ভ্যালুয়েশনের রিস্ক হয়, কারণ একটা কোম্পানির ভ্যালুয়েশন বানায় তার ম্যানেজমেন্ট হচ্ছে তার মেন মাথা, সেই যদি ডিস্টার্ব করে তাহলে কোম্পানির মধ্যে ফল আসতে পারে। এবার এইচডিএফসির কথা আমি কেন আপনাকে এত বলছি, কারণ এইচডিএফসি একটা আমাদের নিফটির মধ্যে বিশাল বড় একটা ওয়েটেজ রেখেছে, ফাইন্যান্সিয়াল সেক্টর ওয়েটেজ রেখেছে, তার মধ্যে ব্যাংকিং সেক্টর তো অবশ্যই ওয়েটেজ রেখেছে, তাই জন্য ব্যাংকে ডিসকাস করা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আদার ডোমেস্টিক আর্নিংসও ডিসঅ্যাপয়েন্ট করেছে। ইনফোসিস, ইন্ডিগো কোয়ার্টারলি আর্নিংস চাপের মধ্যে ছিল। ডক্টর রেড্ডি মার্কেটকে ট্র্যাক করেছে, বান্ধানও করেছে তাই। আর এফআইডিআই ফ্লো তো আপনি দেখতেই পেলেন, এফআইডিআই ফ্লো কন্টিনিউয়াসলি কমছে। এবার ঘটনা হচ্ছে এফআইডিআই ফ্লো যদি কন্টিনিউয়াসলি কমে তাহলে কি কি হতে পারে, যে আপনার ক্রুড অয়েলের প্রাইস তো বাড়ছে, এদিকে একটা প্রবলেম ছিল, রুপিসের উইকনেস আছে, ইউএস ইল্ডও বাড়ছে। রিসেন্টলি ইউএস এর যে বন্ড ডিল, যেটা নিয়ে কেউ ডিসকাস করছে না, সেটাও কন্টিনিউয়াসলি বেড়ে চলছে ইউএস বন্ড। এবার ক্রুড হঠাৎ এত করে বাড়ছে কেন, কারণ আপনি জানেন যে ফিজিক্যাল অয়েলের সাপ্লাই এখন টাইট হয়েছে। ক্রুডের যে প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন না, যেটা $90 $100 চলছে, ফিজিক্যাল মার্কেটে তার থেকেও বেশি চলছে, 100 105 $107 অব্দি চলে গেছে ক্রুডের প্রাইস। মানে ইন্ডিয়াকে তো ফিজিক্যাল মার্কেট থেকে কিনতে হয়, এমন নয় তো যেটা আপনি স্টক মার্কেটে দেখতে পেলেন সেই দামে কিনতে হবে, নেগোসিয়েশন হবে। আপনার এই মুহূর্তে ক্রুড অয়েলের প্রাইসের জন্য বাড়ছে কন্টিনিউয়াসলি। আর এই বাড়ার পিছনে সব থেকে বড় মেন রিজন হচ্ছে, আগে ছিল কি স্ট্রেট অফ হরমুজের প্রবলেম, স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে, দিয়ে কি নতুন একটা সাপ্লাই এরিয়া খোঁজা হয়েছিল, সেটা হচ্ছে বাব এল মান্ডিব দ্বিতীয় চেক পয়েন্ট খোলা হয়েছিল, যেটা সৌদি আরবের কাছে আছে। ইরান অ্যালায়েন্ড হাউথিস সৌদি আরবের বিরুদ্ধে আবার নোভাল ব্ল্যাকেট ঘোষণা করেছে, মানে এই দুইটি সৌদি আরবের ট্যাঙ্কারও অ্যাটাক করেছে। এই দিক দিয়েও এখন কোনো অয়েল ট্যাঙ্কার যাচ্ছে না, মানে কি হলো, হরমুজ তো বন্ধ হলোই, সঙ্গে রেড সি, বাব আল মান্দিব এইটাও কিন্তু বন্ধ হয়ে গেল। এবার ট্যাঙ্কার ঘুরে যাচ্ছে, ট্যাঙ্কার কি যাবে না, যাচ্ছে ঘুরে। সৌদি আরবের আরামকো ট্যাঙ্কার ঘুরে গিয়ে কোন দিকে যাচ্ছে, মান্দারিনের ওই দিক দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আপনার আলটিমেটলি আফ্রিকা সাইডে ঘুরে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ইউজুয়াল রুটের তুলনায় প্রায় 1 মাস বেশি সময় লাগছে, 1 মাস বেশি লাগছে, প্রাইস তো বাড়বেই তার জন্য, সঙ্গে হায়ার ফ্রেট, হায়ার ইন্স্যুরেন্স তৈরি করছে, সঙ্গে খরচাও বেশি হচ্ছে, কারণ ট্রাভেলিং কস্ট বেড়ে যাচ্ছে, তাই না। সঙ্গে কাজাকস্তানের সাপ্লাই ডিসরাপশন হয়েছে, বায়ার্সদের মধ্যে প্যানিক হচ্ছে, মানে কি রাস্তা একটা ছিল সেটাকে বন্ধ করা হলো, আর একটা রাস্তা ছিল সেটার উপরেও অ্যাটাক করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। এই জন্য আবার নতুন করে ক্রুড অয়েলের মধ্যে
প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। আর মজার ব্যাপার হলো ক্রুডের মধ্যে যদি বাড়ে ক্রুডের দাম, তাহলে রুপিসের মধ্যে আরো উইকনেস আসবে। রুপিস তো এমনি এফআই এর জন্য উইকনেস হচ্ছেই, ক্রুড বাড়ার কারণে উইকনেস হচ্ছে, মানে রুপিস চারিদিক থেকে মার খাচ্ছে। এফআই সেল করছে, রুপিস ফল করছে, ক্রুডের প্রাইস বাড়ছে, রুপিস ফল করছে। তো রুপিস প্রত্যেকটা দিক থেকে হচ্ছে উইক। তো রুপিসকে স্ট্রং হতে হবে যদি এইসব ফ্যাক্টরস গুলো কমে যায় বা না থাকে। এবার ইউএস ইরানের এখন লেটেস্ট পজিশন কি, দুজনেই অ্যাটাক করতে শুরু করেছে, 13টা জায়গায় অ্যাটাক চালিয়েছে। ইরান, কুয়েত, কাতার এসবে চলছে, মানে ইরান, কুয়েত, ইরাক এসবে যে চলছে। ডোনাল্ড ট্রাম্প বলছে নেগোসিয়েশন চলছে, হ্যান ত্যান, আবার অ্যাটাক করছে, কোনো মাথা ঠিক নেই, জানেনি। এটা নিয়ে আর বেশি ডিসকাস করে আমরা টাইম ওয়েস্ট করলাম না। এবার আলটিমেটলি কেন গ্লোবাল সেন্টিমেন্ট এখন পজিটিভ হচ্ছে না? রুট তো রয়েছে, তাছাড়াও কি যে কারণে হচ্ছে না, একটা হচ্ছে স্ট্যাগফ্লেশনের ভয়। স্ট্যাগফ্লেশন কি, এবার আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। দেখুন, $100 উপরে যদি ক্রুড বাড়ে, ক্রুডের ইনফ্লেশন বাড়ে, তাহলে কনজিউমার ডিমান্ড, কর্পোরেট মার্জিন কমে যায়। ক্রুডের উপর সবকিছু ডিপেন্ড করে, কারণ ক্রুডের মাধ্যমে, আপনার অয়েলের মাধ্যমে ধরুন প্রত্যেকটা জিনিসে আমদানি রপ্তানি হয়। যদি অয়েলের দামই বেড়ে যায়, তাহলে প্রত্যেকটা জিনিসের উপর কস্টিং বাড়বে, আর অয়েল ডিপেন্ডেন্ট যেসব কোম্পানি রয়েছে তাদের উপর আরো বেশি কস্টিং বাড়বে, এবং কস্টিং বাড়ার কারণে ইনফ্লেশন হাই হবে, এবং এই সব মিলিয়ে সেন্ট্রাল ব্যাংক রেট বাড়ালে গ্রোথ আরো স্লো হয়ে যেতে পারে। এটাই হচ্ছে স্ট্যাগফ্লেশন, মানে একটা জিনিস আরেকটা জিনিসকে বাড়াচ্ছে, আরেকটা জিনিস আরেকটা জিনিসকে বাড়াচ্ছে, ওভারঅল টোটাল সবাই ইনফ্লেশনকে বাড়িয়ে যাচ্ছে, মানে ইনফ্লেশনকে বাড়ানোর জন্য প্রত্যেকটা জিনিসকে পুশ করছে। বুঝতে পারলেন তো? তো এটা হচ্ছে স্ট্যাগফ্লেশনের রিস্ক, যেটা মার্কেট এখন ফিয়ার করছে, ভয় পাচ্ছে। আর নেক্সট হচ্ছে কি, ইউএস বন্ড ডিল অত্যন্ত উঁচু, মানে ইউএস বন্ড ডিল কি হয়েছে, প্রায় 4.68%, যেটা 30 বছরের প্রায় 5.16%, যার 19 বছরের হাইয়ের খুব কাছাকাছি। মানে 30 বছরের ইএলটি প্রায় ছিল 5.16%, যেটা কিনা তার খুব কাছাকাছি চলে আসছে, মানে প্রায় 5% ছুঁয়ে দেবো এরকম ব্যাপার। তো ইউএস বন্ড ডিল যদি বাড়ে, লোকেরা স্টক মার্কেটে ইনভেস্ট কেন করবে? বন্ড ডিলটাই করবে, বন্ডে এর মধ্যে ইনভেস্ট করবে। বন্ডে যদি রিস্ক ফ্রি রিটার্ন পাওয়া যায়, তাহলে কেন মার্কেটের মধ্যে রিস্ক নেবে ফালতু? কেউই নিতে যাবে না, তার জন্য এরকম সেন্টিমেন্ট। এবার ফ্রেড রিস্ক তো রয়েছে। এবার রুপিস কেন দুর্বল হচ্ছে, অলরেডি আপনাকে বললাম যে হাই ক্রুড, তারপর ট্রেড ডেফিসিট হচ্ছে। ট্রেড ডেফিসিটের জন্য একটা রিজন রয়েছে যে আমরা ক্রুড ডিপেন্ডেন্ট কান্ট্রি, যেহেতু ইউএস ইল্ড তো একটা প্রবলেম রয়েছে। কর্পোরেট হেজিং, কর্পোরেটরা ইন্ডিয়ান ইম্পোর্টার্স কোম্পানিজ ফিউচার ডলারের রিকোয়ারমেন্ট লক করতে ইউএসডি বাই করছে, যা স্পট ফরওয়ার্ড আর মার্কেটকে প্রেসার বাড়াচ্ছে। মানে কি, যারা ফিউচার্সের মধ্যে কাজ করেন, মানে নিফটির মধ্যে ফিউচার্সে কাজ করেন, তাহলে ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়, আমরা এখন থেকে স্পটকে কিনে রাখি, মানে অপশনসের মধ্যে ট্রেড করি, ফিউচার্সে ট্রেড করি, যে এখন যে দাম রয়েছে ডলারের, সেই দামে কিনে নিই, যাতে পরে আর ওই দামেই ডলারকে আমরা পারচেস করতে পারি। মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটই ডলারকে কিনে যাচ্ছে, ডলার যত বাই করবে তত ডলারের ভ্যালুয়েশন বাড়বে, রুপিস কত বাই করছে না, তাই না? তো রুপিসকে স্ট্রং হওয়ার জন্য এখন কি কি দরকার? প্রথমত হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েল সাস্টেন হতে হবে, হরমুজের নর্মালাইজেশন হতে হবে, এফআই ইকুইটি ডেট একটু ইনফ্লো বাড়তে হবে, ইউএস ট্রেজারি বন্ড ডিল ডিক্লাইন হতে হবে, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল হতে হবে। এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট টপিক। এবার আগামী দিনে আমরা মার্কেটের মধ্যে কি কি ট্রিগার দেখতে পারি, মানে আগামী দিনে মার্কেটের মধ্যে মোটামুটি নেগেটিভই খবর বেশি। তো ট্রিগার হচ্ছে ফেডারেল রিজার্ভের একটা মিটিং আছে 28 থেকে 29 জুলাই, দেখবেন যে কি হচ্ছে। মার্কেট তো ফোমো ক্রিয়েট করছে মার্কেটের মধ্যে, সবাই ভাবছে যে ফেড হকিস মোমেন্ট দেবে, মানে কোনো রকম রেট হাইক করবে না, করে দিলে মুশকিল, করবে না ভেবে রেখেছে, কিন্তু করবে না, কমবেও না, এটা ভেবে রেখেছে, করে দিলে মুশকিল হবে। ব্যাংক অফ ইংল্যান্ড আর ব্যাংক অফ জাপানের মিটিং দেখতে হবে। ইউএস এর বিগ টেক আর্নিংস আসছে খুব তাড়াতাড়ি, এআই রিলেটেড আর্নিংস আসছে। সবাই ভাবছিল এআই ফিয়ার এর কারণে আপনার কস্টলি পড়ছিল, জাপান পড়ছিল, ইউএসও কতটা পরে সেটা দেখতে হবে, কারণ আর্নিং সামনেই আসছে। যদি ইউএস মার্কেটের এআই টেক রিলেটেড যে আর্নিং সেটা ভালো আসে, তাহলে ইন্ডিয়ান মার্কেটের উপর প্রভাব পড়বে পজিটিভলি কিছুটা। আর আপনি হরমুজ আর বাব আল মান্দি যদি দেখেন, তাদের যে ট্রাভেল রুট সেটা পজিটিভ হতে হবে। এবার রুট তো দুটোই, ওই রুট দিয়ে যদি আজকে ট্যাঙ্কাররা না যায়, তাহলে ঘুরে ঘুরে যদি আফ্রিকাতেই যায়, তাহলে তো ক্রুডের প্রাইস এমনিতেই বেশি হয়ে থাকবে। এই দুটোকে একটু নর্মালাইজেশন হতে হবে, বা কোনো রকম ডিল টিল হতে হবে, সিম্পল জিনিস, এগুলোর উপর নজর। আর নেক্সট হচ্ছে কি, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, যেটা দিকে আমি খুব বেশিভাবে নজর রাখছি, সেটা আপনাকে ডিসকাস করে দিই। সেটা হচ্ছে ইন্ডিয়ার Q1 আর্নিংস এর কন্টিনিউয়েশন। ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন কেমন আসছে, ডিপোজিট গ্রোথ হচ্ছে কিনা, আইটি গাইডেন্স ভালো হচ্ছে কিনা, কনজিউমার ডিমান্ড হচ্ছে কিনা, অটো মার্জিন বাড়ছে কিনা, অয়েল, রুরাল ডিমান্ড, সব কিছুর উপর কমেন্টারি দেখতে হবে। আর সঙ্গে ইন্ডিয়ান ইউএস এর ট্রেড ডেভেলপমেন্ট দেখতে হবে, কেমন ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই দুটো মেইন ক্রিটিকাস যার দিকে আমি তাকিয়ে রয়েছি আগামী দিনে। যদি এই দুটো ভালো বাড়ে, মানে এই দুটোর মধ্যে আপনার আলটিমেটলি আর্নিংস একটু ভালো আসে। দেখুন, মার্কেট এই টাইমে আর্নিংস কিন্তু খুব নেগেটিভলি দেখছে, মানে আর্নিংস ভালো আসবে না ভাবছে। যদি একটু ভালো চলে আসে, সেই কোম্পানির দিকে নজর রাখবেন। আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, কোনো কোম্পানি, সমস্ত কোম্পানির ক্ষেত্রে আমরা আর্নিংস এর গ্রোথ এক্সপেকটেশন কম রেখেছি, এবার কমই করে দিয়েছি, মানে মেন্টালি ভেবে নিয়েছি কম করবে। যদি একটু বাড়ে না, তাহলে মার্কেট ট্রিমেন্ডাস র্যালি দেবে, সেই কোম্পানি, সেই স্টক স্পেসিফিক ট্রিমেন্ডাস র্যালি কিন্তু আসতে পারে। এই জিনিসটা আপনাকে এই মুহূর্তে দেখতে হবে। তো এই সপ্তাহের জন্য
খুব বেশি আপনাকে একটু কসাস হয়ে এগোতে হবে, স্টক স্পেসিফিক অ্যাকশন দেখতে হবে। তো এখনো পর্যন্ত আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস করলাম এবং তার সাথে সাথে ফান্ডামেন্টাল মেট্রিক্সকেও অ্যাড অন করলাম, তার পিছনে যুক্তি দিলাম এবং আপনাকে বোঝালাম যে কেন আমরা এই মুহূর্তে মার্কেটের মধ্যে মোটামুটি স্ট্যাগনেন্ট ভিউ রাখছি। মার্কেটের মধ্যে আমরা না বেশি বুলিশ ভাবছি, না বেশি বিয়ারিশও ভাবছি, মোটামুটি একটা স্ট্যাগনেন্ট ভিউ মার্কেটের মধ্যে রাখছি। তার পিছনে রিজন কি আছে সেটা ইন ডেপথ ডিসকাস করলাম। এবার আমরা ডিসকাস করবো যে যদি আপনি স্টক স্পেসিফিক অ্যাকশন চান তাহলে কোন কোন সেক্টরে এই মুহূর্তে অপরচুনিটি পাওয়া যেতে পারে। কিন্তু সেক্টর নিয়ে ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে, দেখুন একটা ভিডিও বানাতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই যে আলোচনাগুলো আজকে আমি করলাম, এই যে ডেটাগুলো আপনাকে দেখালাম, এটার পিছনে অনেক বেশি পরিশ্রম রয়েছে যেটা ভিডিওর পিছনে আমাকে করতে হয়। তাই প্লিজ একটু সাপোর্ট করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে, কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি এক্সপেক্ট করছি এবার 1000 মানুষ ভিডিওকে লাইক করবে। প্লিজ সবাই মিলে লাইক করে দিন। আর যদি ভিডিও ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। তো চলুন সেক্টর নিয়ে আলোচনা করা যাক যে কোন কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে বা কোন কোন সেক্টরে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে স্টক স্পেসিফিক রিয়াকশন আমরা পেতে পারি। তো দেখুন আমরা এর আগে ডিসকাস করেছিলাম মোটামুটি নিফটি ইনফ্রা। তো ইনফ্রাতে আমি বলেছিলাম যে এই যে ব্ল্যাক কালার লাইনটা আছে এটার উপরে ইনফ্রাকে যেতে হবে, যেটা যায়নি তাই আমরা অপরচুনিটি পাইনি। সেটাই এখন অবধি আমি দেখতে পাচ্ছি একই জিনিসই। নেক্সট হচ্ছে নিফটি মেটাল। মেটালের মধ্যে এখন অবধি আমার স্ট্যাগনেন্ট লাগছে, এমন কিছু আহামরি লাগছে না মেটাল। আর এই সময় তো একটু যেহেতু সাবধান থাকতে হবে, তার জন্য এই সময় এটা ওটা সেটা সেক্টরে ইনভেস্টমেন্ট করলে হবে না। যদি আমি ইনভেস্টমেন্ট গাইডেন্স দিচ্ছি না, আমি আমার স্টাডি শেয়ার করছি, আপনি ইনভেস্টমেন্ট নিজে খুঁজে নেবেন। আপনি আমার সুইং ট্রেডিং এর ভিডিও দেখবেন যে কি করে স্টক স্পেসিফিক ইনভেস্ট করতে হয়, সেটা আমি ডিসকাস করেছি। তো নিফটি কমোডিটি এখন অবধি 200 EM সাপোর্ট রয়েছে, সেরকম মোমেন্টাম আমি দেখতে পাচ্ছি না। নেক্সট হচ্ছে নিফটি অটো। দেখুন অটো কিন্তু এখানে মোমেন্টামের কাছাকাছি রয়েছে, অটো সেক্টরে কিন্তু নজর দেওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে নিফটি পিএসইউ ব্যাংক, ছিমাচ্ছে, ভালো লাগছে না। নেক্সট হচ্ছে নিফটি আইটি। আইটি সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে, তো আইটিতে যারা ভ্যালুয়েশন ইনভেস্টমেন্ট করতে চান তারা ভাবতে পারেন আইটিতে। বাকি মোমেন্টাম তো একদমই নয়। নিফটি ব্যাংক এটাও ঝিমোচ্ছে, এমন কিছু আহামরি লাগছে না। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেটা ভালো লাগছে না। নিফটি ব্যাংক খুব বেশি মোমেন্টামের জন্য নয়, সুইং ট্রেডিং এর জন্য তো একদমই নয়। নিফটি ডিফেন্স, দেখুন ডিফেন্সের একটা মজা দেখুন। ডিফেন্স এর যে অল টাইম হাই সেটাকে ব্রেকআউট দিয়ে উপরে গেল, রিট্রেস করলো, আবার উপরে গেল, এক্স্যাক্টলি 50 EM এর কাছাকাছি রিট্রেস করছে। সব থেকে বেশি স্ট্রংগেস্ট সেক্টর আমি যদি ওভারঅল মার্কেটের মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেক্টর, যেটাতে আমি নিজেও আগামী দিনে সুইং ট্রেডিং করার কথা ভাবছি বা স্টাডি পুরো বলে মনে করছি। তো দেখুন নিফটি ইন্ডিয়া ডিফেন্স এখানে একদম 50 EM এর কাছে রয়েছে। কি সুন্দর প্যাটার্ন দেখুন, বাড়লো, এখানে বাড়লো, এখানে একটু লোয়ার লো প্যাটার্ন করলো, এখানে ঝিমোতে শুরু করলো এবং এই যে ট্রেন্ড লাইন, একটা ট্রেন্ড লাইন বানালো প্রপার। এই ট্রেন্ড লাইনের উপরে যদি কোনো একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেয়ে যাই তাহলে কিন্তু আমরা চরম পরিমাণ বুলিশ হবো। নেক্সট র্যালির জন্য এই সেক্টর প্রস্তুত হতে পারে। তো বিশেষ নজর রাখবেন নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেক্টর, যেটাতে আমি সবথেকে বেশি বুলিশ রয়েছি, এই মার্কেটেও বুলিশ রয়েছে অ্যাকচুয়ালি। আর নেক্সট হচ্ছে নিফটি এনার্জি। এনার্জি দেখুন সাপোর্ট নিচ্ছে, এবার এনার্জি দিকে নজর রাখার টাইম চলে এসেছে। 100 EM এর কাছাকাছি সাপোর্ট রয়েছে। যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পারি, রেড ক্যান্ডেল বলতে যাচ্ছিলাম ভুল করে, আমাকে মারতো সবাই, তো গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পারি তাহলে নজর দেবো। আর নেক্সট হচ্ছে কি নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, ভালো লাগছে না। নেক্সট হচ্ছে নিফটি পিএসসি একদম সব EM এর নিচে রয়েছে, ভালো লাগছে না। আর তারপরে রয়েছে নিফটি কনজিউমার ইন্ডেক্স, কনজিউমার ডিউরেবল ইন্ডেক্স। কনজিউমার ডিউরেবল ইন্ডেক্স দেখুন এর উপরে যাওয়ার চেষ্টা করেছিল, রিজেকশন পেয়ে নিচে এসছে। এখানে যদি আবারও একটা হায়ার হাই প্যাটার্ন বানাতে আমরা দেখে নিই তাহলে কিন্তু নিফটি কনজিউমার ডিউরেবল ইন্ডেক্সও ভালো লাগতে পারে। নেক্সট হচ্ছে কি নিফটি হেলথ কেয়ার, যেটাতে বরাবর আমি বুলিশই রয়েছি। হেলথ কেয়ার আমি এখনো বুলিশ রয়েছি, এখানে স্ট্যাগনেন্ট রয়েছে কিন্তু স্টক স্পেসিফিক রিয়াকশন কিন্তু খুব পাওয়া যাচ্ছে। আমি হেলথ কেয়ারে নিজেও ইনভেস্টমেন্ট করেছিলাম, কোন স্টকে বলবো না, আপনি খুঁজুন, আপনি বলুন যে কোন স্টকে ইনভেস্টমেন্ট আপনি করেছিলেন। নেক্সট হচ্ছে নিফটি ইন্ডিয়া কনজামশন, মোটামুটি ভালো লাগছে না। নেক্সট নিফটি ফার্মা অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, ভালো লাগছে। ফার্মা আর হেলথ কেয়ার দেখা যেতে পারে, তাহলে ফার্মা, হেলথ কেয়ার আর ডিফেন্স এই তিনটে সেক্টর ভালো। বাকি সেক্টর সেরকম আমার ভালো লাগছে না। ওভারঅল মোটামুটি আরেকটা সেক্টর আমি যেটা দেখলাম মোটামুটি ভালো পজিশনের মধ্যে রয়েছে, বলতে পারেন কাইন্ড অফ রিয়েলিটি সেক্টরও একটু সাপোর্টের কাছাকাছি রয়েছে। তো রিয়েলিটি সেক্টরে নজর দেওয়া যেতে পারে, কিন্তু মেনলি আমার পছন্দের এই মুহূর্তে তিনটেই সেক্টর, নিফটি ইন্ডিয়া ডিফেন্স, নিফটি ফার্মা, নিফটি হেলথ, যেটা আমার অল টাইম ফেভারিট আপনি বলতে পারেন। বাকি যেগুলো বললাম সেগুলো সাপোর্ট, কেউ রেজিস্ট্যান্সের উপরে আছে, এগুলোতে নজর দিতে হতে পারে। তো এই তিনটে সেক্টরে যারা ইনভেস্টমেন্ট পারপাস খুঁজছেন বা যারা সুইং ট্রেডিং করতে চান, ডেসক্রিপশন আর পিন কমেন্টে জেরোধার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে একদম ভুলবেন না, একদম ফ্রিতে হয়ে যাবে। এখনই যান, অ্যাকাউন্ট ওপেন করে নিন। আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রি হোক এবং নিজেরাও মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্ট শুরু করুক। তাই ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।